ফায়ার ফিনিক্স গোষ্ঠী হলো সর্বশ্রেষ্ঠ প্রজাতি। তারা জীবন এবং পুনর্জন্মের প্রতিনিধিত্ব করে। তারা অন্যান্য সমস্ত প্রজাতিকে রক্ষা করে। তাদের অশ্রু যে কোনো ক্ষত সারাতে পারে। ফায়ার ফিনিক্স অমরত্বের অধিকারী। যখন তারা মারা যেতে চলেছে, তারা ফিনিক্সের শিখা নির্গত করে, আর ছাই থেকে একটি প্রাণবন্ত ফায়ার ফিনিক্স আবার জেগে ওঠে। এনিয়া হলো ফায়ার ফিনিক্স রাজকুমারী, একজন গর্বিত এবং চঞ্চল যুবতী। কিন্তু এনিয়ার এখনো একটা সুন্দর প্রকৃতি আছে। সে ফায়ার ফিনিক্স গোষ্ঠীর দায়িত্ব মনে রেখেছে এবং অন্যান্য প্রাণীদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত। সে কে? আমি কিভাবে তার সঙ্গে এলাম? সে শুধুমাত্র তাকেই পছন্দ করে যারা ওয়াও ফেরি টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে। অনেক শুভাকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও এনিয়া শুধুমাত্র আর্কটিককেই ভালোবাসে, যে ছিল আইস ফিনিক্স গোষ্ঠীর রাজকুমার। যদিও ফায়ার ফিনিক্সরা কখনোই তাদের বংশের বাইরে বিয়ে করে না, কিন্তু এনিয়া আর্কটিকের সাথে থাকার জন্য জোর করে, আর রানী ইগনেস তার মেয়ের ইচ্ছা মেনে নেয়। ফায়ার ফিনিক্স রাজকুমারীর বিয়ে অনেকেরই হৃদয় ভেঙে দেয়। সে বলেছে আমার মতো একটা রেভেন তার যোগ্য নয়। কিন্তু এনিয়া জানে না যে আর্কটিক ফায়ার ফিনিক্সের পুনর্জন্ম নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে পেয়েছে। সে একটি আক্রমণ করে বিয়ের কয়েকদিন পরেই রিসেপশনের সময়। ফায়ার ফিনিক্স গোষ্ঠী কখনোই কল্পনা করেনি যে তাদের পুনর্জন্মের ক্ষমতা সহজেই দমন করা যেতে পারে, আর ভেতর থেকে আক্রমণ করে তাদের দ্রুত পরাজিত করে। এটা আমার দোষ, আমি যদি তাকে বিয়ে করার চেষ্টা করতাম। এখন এসব না। মহান ফায়ার ফিনিক্স সাম্রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। একটি জটিল মুহূর্তে রানী ইগনেস তার মেয়েকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে। আশ্চর্যের বিষয়, সে রানীর পুনর্জন্মের জন্য কোনো অগ্নিশিখা ছাড়াই চলে যায়। আর মন খারাপ করো না আমার প্রিয় বউ, আমি তোমাকে বাঁচতে দেব। আমার কাছে ফিরে এসো। কখনো না। প্রত্যাখ্যিত হয়ে আর্কটিক নির্মমভাবে তার নিজের স্ত্রীকে আক্রমণ করে। আর্কটিক যখন আগুন চালাচ্ছে, তখন এনিয়া অস্পষ্টভাবে দেখতে পেল যে কেউ তাকে রক্ষা করছে। তারপর সে অজ্ঞান হয়ে যায় এবং আর কিছুই জানে না। কিন্তু এনিয়া অক্ষতই থেকে যায়, সম্ভবত এমন একজনের কারণে যে আর্কটিককে বাধা দিয়েছিল, তার ফিনিক্সের শিখা নিভিয়ে দিয়েছিল। অদ্ভুতভাবে এনিয়ার প্রাসাদটি অস্থির মনে হয় এবং আর্কটিক। গুড মর্নিং এনিয়া। এটা কিভাবে সম্ভব? থামো, তুমি অতীতে ফিরে এসেছো তোমার বিয়ের আগে। সবকিছু গোপন রাখো। তুমি কে? আমি ডার্ক নাইট। এই নামে আগে থেকেই কেউ আছে? তাহলে আমি নাইট হব। এনিয়া একজন অহংকারী রাজকুমারী। স্বাভাবিকভাবেই রহস্যময় নাইটকে সে সন্দেহ করে। সে আর্কটিকের হামলার তদন্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এনিয়ার অজান্তেই আর্কটিক অসংখ্য সহযোগী নিয়ে ফায়ার ফিনিক্স প্রাসাদে প্রবেশ করে এবং সে সঙ্গে সঙ্গেই তাদের ফাঁদগুলোর একটিতে পড়ে যায়। আমি বলেছিলাম এটা গোপন রাখো। এটা খুব বিপজ্জনক। তুমি কি বুঝতে পারছো না? এই মুহূর্তে এনিয়া কিছুই করতে পারে না, আর সে রহস্যময় নাইটের কথাই বিশ্বাস করে। ফায়ার ফিনিক্সের শিখা সত্যি এনিয়াকে অতীতে পুনর্জন্মের জন্য প্ররোচিত করে। অদ্ভুতভাবে এই অতীতে ফায়ার ফিনিক্স রাজ্যটি পরিচালিত হতো একটা কাউন্সিল দ্বারা, আর এখানে এনিয়ার মায়ের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু আর্কটিকের আসন্ন আক্রমণের সাথে এনিয়াকে অবশ্যই এটিকে আগেই প্রতিরোধ করতে হবে। সে এখনই আর্কটিককে অভিযুক্ত করতে পারে না। ফায়ার ফিনিক্সের অধিকারীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর কেউই তার কথা বিশ্বাস করবে না। প্রমাণ সংগ্রহ করার জন্য রাজকুমারী আর্কটিককে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়, আর যখন সে তার স্বদেশে ফিরে আসে
আর সে তার পরিকল্পনা আবিষ্কার করে। আর্কটিক তাদের নেতৃত্বের জন্য ফায়ার ফিনিক্স গোষ্ঠীকে ঘৃণা করে আর পুনর্জন্মের ক্ষমতাকেও ঘৃণা করে। এনিয়ার সাথে তার বিয়ে হলে তাদের ভেতর অনুপ্রবেশ করে তাদের আক্রমণ করার পরিকল্পনা করে। বিয়ের কয়েকদিন পর স্বর্গীয় দূতদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা করব। তখনই তারা সবচেয়ে কম সতর্ক থাকে। ওখানে কে? একটা অসতর্ক পদক্ষেপের কারণে এনিয়া প্রায় ধরাই পড়ে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে তাকে উদ্ধার করা হয়েছে। এখানে কেউ নেই, আরো ভালো করে খোঁজো। ফায়ার ফিনিক্স রাজকুমারীকে কে বাঁচিয়েছে তা অনুমান করা কঠিন নয়। তুমি খুব অসাবধান। আমার ব্যাপারে নাক গলাবে না। তবে এনিয়া ধীরে ধীরে তার অহংকার থেকে বেরিয়ে আসে। এই ধন্যবাদ। তুমি কে? তুমি অদ্ভুত। আর্কটিকের আসন্ন আক্রমণ জেনে এনিয়া তাকে থামানোর পরিকল্পনা শুরু করে। প্রতি রাতে সে গোপনে অনুশীলন শুরু করে এবং তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে প্রায়ই সে সমস্যায় পড়ে। প্রতিবারই রহস্যময় নাইট এনিয়াকে উদ্ধার করতে আসে। তুমি উড়ে যাচ্ছ না কেন? আমি আমার ক্ষমতা ভুলে গেছি। তোমার সময় নাও, শান্ত থাকো। ফায়ার! আমি তোমাকে শান্ত থাকতে বলেছি। কে শান্ত থাকতে পারে? ওদিকে দাঁড়াও। তোমার সময় নাও, শান্ত থাকো। ফায়ার! এনিয়ার শক্তির উন্নতি ঘটছে। তার রহস্যময় নাইটের প্রতি অনুভূতিও তৈরি হতে শুরু করেছে। একমাত্র সে এই পৃথিবীতে সত্যি তার যত্ন নেয়। বিয়ের পর স্বর্গীয় দূতের সংবর্ধনার সময় তাকে আক্রমণ করা হবে, আর আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তাকে হাতে নাতে ধরার জন্য আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাকে এখন তাকে বিয়ে করার ভান করতে হবে। আমাকে এখন চলে যেতে হবে। সুতরাং ফায়ার ফিনিক্স রাজকুমারীকে এখনো আর্কটিককে বিয়ে করতে হবে। এনিয়া এটা চায় না, কিন্তু সে চেষ্টা করে, কারণ সে সবকিছু অর্জনের কাছাকাছি। কিন্তু এনিয়া আশা করেনি যে বর অদৃশ্য হয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর্কটিক বিয়ের সময় ফায়ার ফিনিক্স রাজ্যে আক্রমণ শুরু করে। সেদিনের পর তারা এনিয়াকে সন্দেহ করে আর তাদের পরিকল্পনা পরিবর্তন করে। আবারও সেই রহস্যময় নাইটকে এনিয়ার সাথে যোগ দিতে দেখা যায়, কিন্তু ফিনিক্স ফায়ার গোষ্ঠী এখনো অপ্রত্যাশিত আক্রমণের কারণে পরাজিত হলো। এটা নিয়েও ভেবো না, এনিয়া এখনো তার ফিনিক্স শিখা দিয়ে তাকে পরাস্ত করতে পারে। কিন্তু আর্কটিক খুবই শক্তিশালী, সহজেই এনিয়ার সমস্ত শিখা সে নিভিয়ে দেয়। আর আমাদের রাজকুমারী দ্রুতই পরাজিত হয় এবং যেই মুহূর্তে সে এনিয়াকে শেষ করতে চলেছে, আবারও একটু দেরি হয়ে গেছে, সময় মতো এটা করতে পারিনি। এনিয়া বিশ্বাস করতে পারছিল না যে সেই রহস্যময় নাইট আসলে করভিন রাভেন প্রিন্স স্বর্গীয় দূতের অভ্যর্থনায় উপস্থিত ছিল এবং সেই অতীতে এনিয়াকে বাঁচিয়েছিল। সে দুর্ঘটনাক্রমে আগুনের শিখায় পড়ে যায় আর এনিয়ার সাথে অতীতে পুনর্জন্ম হয়। আমি ভয় পাচ্ছিলাম তুমি আমাকে প্রত্যাখ্যান করবে, এজন্য আমি একজন নাইটের পরিচয় নিয়েছিলাম তোমাকে সাহায্য করার জন্য। এনিয়া আগে কখনো এমন ব্যথা অনুভব করেনি। সে যাকে ভালোবাসে সে তার জন্য নিজেকে উৎসর্গ করে আর অতীতে ফিরে যেতেও দ্বিধা করেনি। কি কষ্ট! আমি তোমাকে একটা সুযোগ দেব, আমার সাথে এসো। চলে যাও, আমি এই পৃথিবীর কাউকে সহ্য করতে পারি না, বের হও। এনিয়া চায় না তার প্রিয়জনদের আর কষ্ট হোক। হ্যালো আমার মেয়ে। মা! দেখা যাচ্ছে যে অতীতে ফায়ার ফিনিক্স রানী তার পুনর্জন্মের ক্ষমতা উৎসর্গ করেছিল আর এটিকে তার মেয়েকে সময় মতো ফেরত পাঠানোর ক্ষমতাতে রূপান্তরিত করেছিল। এটা ছিল এনিয়াকে পুরো রাজ্য বাঁচাতে আর তার ভুলগুলো সংশোধন করার অনুমতি দেওয়ার জন্য। তুমি যথেষ্ট সহ্য করেছো, তোমাকে শেষবারের মতো পুনরুত্থিত করার জন্য আমি এই আত্মাকে উৎসর্গ করব। কিন্তু তুমি যদি সেটা না করো তুমি অদৃশ্য হয়ে যাবে আর পুনর্জন্ম নিতে পারবে না।
কিন্তু তুমি পুনর্জন্ম পাবে, সুখে বেঁচে থাকো। না মা, 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 মা। আর্কটিক না থাকলে ফ্রস্ট ফিনিক্সের সেনাবাহিনী দ্রুতই পরাজয়ের মুখে পড়ে, কিন্তু এনিয়া তার মিশন পূরণ করেছে। এনিয়া, আমি ভেবেছিলাম এনিয়া আর পুনর্জন্ম পাবে না, কিন্তু এর মানে হলো সে করভিনের পাশে থাকতে পারবে আর যাকে ভালোবাসে তার সাথে সুখী হতে পারবে। দারুণ! দেখো, সুন্দরী রাজকন্যাকে কি সম্মোহিত করা হচ্ছে। এটা কিভাবে হতে পারে? ওয়া ফেরি টেলসের আজকের ভিডিওতে এই চমৎকার গল্পটা দেখে নি। এক সময় এক রাজ্যে আলজার নামে জ্ঞানী রাজা এবং আলভা নামে দয়ালু ও ভদ্র রানী বাস করত। তারা গাসপা নামের বিশাল রাজ্য শাসন করত। রাজ্যের সকলেই সুখ এবং সম্প্রীতিতে বসবাস করত। অনেক বছর নিঃসন্তান থাকার পর অবশেষে তাদের স্টেলা নামে এক সুন্দর রাজকন্যা জন্ম হয়। স্টেলাকে তার বাবা মা অনেক ভালোবাসতো এবং তারা খুব সুখেই বাস করছিল, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ এক রাতে স্টেলার বাবা মা মারা গেলেন, কিন্তু কেউই এই কারণটি জানতো না। পুরো রাজ্য দুঃখে পতিত হলো। তবে একজন ব্যক্তি ছিল যে এতে খুশি হয়েছিল। সে ছিল চ্যান্সেলর গ্যাভিন। আমার পরিকল্পনা শেষ পর্যন্ত কাজ করেছে। এখন থেকে আমি এই সিংহাসনের মালিক হব। রাজা ও রানী মারা যাওয়ার পর স্টেলা এই সিংহাসনের উত্তরাধিকারী হতে পারত। গেভিন এই জন্য একটি পরিকল্পনা তৈরি করলো। স্টেলার বয়স যখন 15 বছর হলো, সে স্টেলাকে সিংহাসনে বসালো। প্রকৃতপক্ষে গেভিনই সমস্ত কাজ করত আর স্টেলাকে নিয়ন্ত্রণ করত। গেভিন নাগরিকদের উপর সমস্ত ধরনের কর আরোপ করেছিল এবং তাদের জোর করে অনেক কর দিতে বাধ্য করত। এরপর সে প্রতিবার স্বাক্ষর করার জন্য স্টেলাকে ব্যবহার করত। গেভিন তার রাজদণ্ডের শক্তি ব্যবহার করে স্টেলার অজান্তেই তার স্বাক্ষর নিত। আসলে চ্যান্সেলর গেভিন স্টেলাকে নিয়ন্ত্রণ করার জন্য জাদু অনুশীলন করত। সেই বোকা মেয়ে না জেনেই স্বাক্ষর করে দিল। লোকেরা দিন দিন তাকে ঘৃণা করবে আর এই সিংহাসন আমার হবে। মহামান্য, আপনি এই প্রাসাদের বাইরে যেতে পারবেন না আর কারো সাথে দেখাও করবেন না। এটা খুব বিপজ্জনক। আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। কিন্তু আমি নাগরিকদের দেখতে সেখানে যেতে চাই। আমি কি যেতে পারি? আপনি রক্ষীদের আমার সাথে যেতে ব্যবস্থা করুন। না মহামান্য, এটা খুব বিপজ্জনক। রাজা ও রানী বেঁচে নেই। আমি আপনাকে হারানোর ঝুঁকি নিতে পারি না। দয়া করে আমার কথাগুলো বুঝুন। ঠিক আছে, আমি এখানেই থাকবো। আমি যদি তোমাকে বাইরে যেতে দেই, আমার পরিকল্পনা ভেস্তে যাবে। আমি এত বোকা নই। স্টেলা সবসময় তার প্রাসাদে একাই থাকতো। একদিন সে যখন বাগানের চারপাশে ঘুরছিল, সে হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলো। আপনি ঠিক আছেন? আপনার লাগেনি তো? আমি ঠিক আছি। তোমার কি অবস্থা? আমিও ঠিক আছি। তারা প্রায় একই বয়সী ছিল এবং স্টেলা যেহেতু আগে কোনো বন্ধু ছিল না, সে দ্রুত ছেলেটির সাথে বন্ধুত্ব করে ফেললো। আচ্ছা, আপনার নাম কি আর আপনি এখানে কি করছেন? আপনি এত সুন্দর সেজে আছেন। আপনি তো আমার মতো মালই নন, তাই না? আমি স্টেলা, এই রাজ্যের রাজকুমারী। রাজকুমারী? মানে আপনি সেই দুষ্টু রাজকুমারী? দুষ্ট? আমি? হ্যাঁ, আপনি তো কর বাড়ানোর হুকুম আরোপ করেছেন, তাই না? আপনি অত্যাচার করে সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছেন। আমি এসব করিনি। চ্যান্সেলর গেভিন তো বলতো আমার রাজ্যের লোকেরা খুব সুখী। আমি আপনাকে মিথ্যা কথা বলছি না। আপনি যদি সত্যিটা জানতে চান, আগামীকাল সকালে আমার সাথে গেলেই দেখতে পাবেন কি ঘটছে। ঠিক আছে, আগামীকাল দেখা হবে। পরদিন সকালে সে একজন ভৃত্যের সাজে ছেলেটির সাথে দেখা করতে গেল। ছেলেটি তার জন্য অপেক্ষা করছিল এবং তাকে নাগরিকদের অবস্থা দেখাতে নিয়ে গেল।
আমি বিশ্বাস করতে পারছি না যে আমার রাজ্যের লোকেরা এত কষ্টে আছে, আর তবুও আমি সর্বদা চ্যান্সেলরকে বিশ্বাস করতাম। আমি একজন খারাপ রাজকন্যা। না, আপনার এতে দোষ নেই। আর সে চ্যান্সেলরেরও কোনো সমস্যা আছে। আমি একবার তাকে তার ঘরের মধ্যে কিছু একটা করতে দেখলাম, যাতে তার রাজদণ্ড জল করে উঠলো। তার থেকে মুক্তি দরকার। হ্যাঁ, এখন থেকে আমি তার উপর নজর রাখবো। স্টেলা খুব রাগান্বিত ছিল, কিন্তু গ্যাভিনের বিরুদ্ধে তাদের কোনো পর্যাপ্ত প্রমাণ ছিল না। এরপর সে এমন ভান করত যেন সে কিছুই জানে না এবং সুযোগের অপেক্ষা করত। একদিন যথারীতি গেভিন কর বাড়ানোর স্বাক্ষর করার জন্য আবার এলো, এবং সেই সময় গেভিনকে রাজদণ্ড ব্যবহার করতে দেখে রাজকন্যা মন্ত্রমুগ্ধ হওয়ার ভান করল এবং স্বাক্ষর করার আগে রাজকন্যা দ্রুত কর বাড়ানো শব্দটি কেটে কর মুক্ততে পরিবর্তন করে দিল। এবং গ্যাভিন কোন রকম সন্দেহ ছাড়াই এটা ঘোষণা করে দিল। রাজকন্যা শুধু কর পরিবর্তনই করেননি, তিনি রাজ্যের রাজকোষ থেকে ধন সম্পদ বের করে জনগণের মাঝে বিতরণ করেছিলেন। জনগণ সাহায্য পেয়েও বুঝতে পারেনি যে এটা রাজকন্যা ছিল। তারা তাকে একজন শুভাকাঙ্ক্ষী মনে করেছিলেন। আর এদিকে গ্যাভিন সে অবাক হলো যে কেউ এখন পর্যন্ত কর দেয়নি, এবং তদন্ত করার পর সে জানতে পারল সেই করমুক্ত করার ঘোষণা জারি করেছে। সেই অভিশপ্ত মেয়ে নিশ্চিত কিছু টের পেয়েছে আর এসব করেছে। এটা খুব বিপজ্জনক। সে বাগানে গেল আর তার সমস্ত রাগ একটা গাছের উপর প্রয়োগ করলো। তুমি আমার পরিকল্পনা নষ্ট করেছো। আমি তোমার জীবন বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এটা যোগ্য নও। তুমি শীঘ্রই তোমার পিতামাতার সাথে দেখা করবে। ও, তাহলে আপনি আমার বাবা মায়ের ক্ষতি করেছেন? দুষ্ট লোক, আপনি এতদিন যা করেছেন তার জন্য আপনাকে মূল্য দিতে হবে। স্টেলা এতটাই রেগে গেছিল যে সে গেভিনকে ধরার জন্য রক্ষীদের আদেশ দিল। গেভিন এক মুহূর্তের জন্য আতঙ্কিত ছিল, কিন্তু সে দ্রুত একটি পরিকল্পনা করে ফেলল। রক্ষীদের মন্ত্রমুগ্ধ করার জন্য সে তার জাদু ব্যবহার করলো। স্টেলা এবং ছোট মালিকেও আক্রমণ করলো। ছেলেটি স্টেলার কাছে ছুটে গেল এবং তার হাত ধরে তাকে টেনে নিল। এরপর সে সকলের সহযোগিতা চাইল। সাহায্য করুন, দয়া করে আমাদের সাহায্য করুন। তাদের শুভাকাঙ্ক্ষীদের রক্ষীরা তাড়া করেছে দেখে নাগরিকরা অবিলম্বে সেখানে ছুটে এলো এবং প্রহরীদের আটকালো। স্টেলা এবং ছেলেটি সেই সুযোগে দৌড়ে গেভিনের কাছে যেয়ে তার রাজদণ্ডটি ছিনিয়ে নিল। তুমি খুব খারাপ লোক। তুমি যা করেছো তার জন্য আজ তোমাকে মূল্য দিতে হবে। তোমরা দুইটি ছোট বাচ্চা মনে করো আমাকে হারাতে পারবে? স্টেলা, এটা নাও। স্টেলা বুঝতে পারলো। সে চ্যান্সেলরের কাছ থেকে রাজদণ্ড কেড়ে নিয়ে সেটি ভেঙে টুকরো টুকরো করে দিল। না না! রাজদণ্ডটি ভেঙে যাওয়ার সাথে সাথে প্রহরীরা জেগে উঠল। স্টেলা অবিলম্বে তাদের গেভিনকে অন্ধকূপে আটকে রাখার নির্দেশ দিল। নাগরিকরা, আমি তোমাদের বলতে চাই যে আমি রাজকন্যা স্টেলা। যেদিন থেকে আমার বাবা মা মারা গেছে, আমি এই নিষ্ঠুর চ্যান্সেলর গ্যাভিনের দ্বারা সম্মোহিত হয়েছি। আমি সর্বদা কর বাড়ানোর কাগজে স্বাক্ষর করেছি আর তোমাদের সবাইকে কষ্টে ফেলেছি। এটা আমার দোষ যে আমি বিশ্বাস করেছিলাম, আর আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। অবশেষে রাজ্যের নাগরিকরা ছোট্ট সাহসী রাজকন্যার কথা বুঝতে পারলো এবং তারা আর তাকে দোষারোপ করেনি এবং তাকে খুব ভালোবাসতে লাগলো। স্টেলাও সেই ছেলেটিকে তার পরামর্শদাতা হওয়ার আমন্ত্রণ জানালো এবং সেই দিন থেকে নাগরিকরা জ্ঞানী শাসনের অধীনে সুখী জীবনযাপন করতে লাগলো।